বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকবেনও আশা করি। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিহারে রাজনীতি জমে উঠেছে। বিহারের রাজনীতিতে এই এসআইআর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। এখনো পর্যন্ত যা খবর, নির্বাচন কমিশন বা বিজেপি যেটা ভেবেছিল যে এসআইআর মাধ্যমে এসআইআর করে বিহারের অধিকাংশ বিজেপি বিরোধী ভোটকে বাতিল করতে পারবো, সেটা কতটা সম্ভব হয়েছে ভবিষ্যৎ বলবে। তবে মুসলিম ভোটের যে অঙ্ক, তাতে খুব বেশি প্রভাব পড়েনি। মুসলিম ভোটের যে ভোটাধিকার থেকে যে বঞ্চনার ইতিহাস হয়েছে, যে এসআইআর মাধ্যমে যে বাতিল হয়েছে, তাতে আমাদের কাছে যা খবর সেটা খুব বড় মাত্রায় নেই। যেখানে 65 লক্ষ মানুষের ভোট বাদ গেছে, সেখানে মুসলিমদের সংখ্যা বড়জোর 4 থেকে 5 লাখ হতে পারে, এর বেশি হবে না, হওয়ার কথাও নয়। তাদের মধ্যে দেখা যাবে অধিকাংশ মারা গেছেন, অধিকাংশ হয়তো অন্য কোথাও শিফট হয়েছে, অন্য কোথাও গেছে, অন্য কোথাও বাস করছেন, বা অন্য জায়গায় চলে এসছে, কেউ বাংলায় এসছে, কেউ বিহারে গেছে, কেউ উত্তরপ্রদেশে গেছে বিভিন্ন কাজের জন্য, বা কিছু পরিযায়ী শ্রমিক আছে বাইরে কাজ করছেন, তাদের নাম ওঠেনি। অর্থাৎ ওখানে বড় হিন্দু ভোটের উপরে চোটটা এসেছে। আজকে সকালে আমি একটা সেলুনে গিয়েছিলাম। সে সেলুনটা প্রায় সপ্তাহখানেক থেকে বন্ধ, সপ্তাহখানেক অর্থাৎ 1 আগস্টের পর থেকে হঠাৎ বন্ধ হয়ে গেছিল। আমি দাড়িটা সেভ করার জন্য গেলাম, গিয়ে দেখলাম সেদিন ছিলেন না। আজকে হঠাৎ বাজারে তার সঙ্গে আমার দেখা। আমি বললাম, কি ব্যাপার, আপনি এসছেন? বলে, হ্যাঁ আমি এসেছি। তো বললাম, কি ব্যাপার, হঠাৎ বাড়ি চলে গেলেন? এই তো কদিন আগে বাড়ি থেকে এলেন। বলে, আরে বাবা, আমার নাম বাদ চলে গেছে ভোটার লিস্ট থেকে, সেই জন্য তড়িঘড়ি বাড়ি গেছিলাম। সে কট্টর বিজেপি সমর্থক, আমি জানি তাকে ব্যক্তিগতভাবে, ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলে দেখেছি, বিজেপির সমর্থক। তার নাম বাদ চলে গেছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিরোধীরা নির্বাচন কমিশনকে নিশানা করছে একটাই কারণে, তাদের লক্ষ্য হচ্ছে এই বিষয়টিকে সামনে রেখে তারা রাজনৈতিক ফায়দা লুটবে, রাজনৈতিক ফায়দা তারা তৈরি করবে। এবং সে কাজে সফল হয়েছে রাহুল গান্ধী, বিহারে অন্তত সে কাজে সফল হয়েছে তেজস্বী যাদব। কারণ সমগ্র বিহার জুড়ে যে আলোড়ন উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, সেটা কল্পনাতীত। সেটা আপনারা এখান থেকে বসে বুঝতে পারবেন, যারা বিহার থেকে আসছেন তাদের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন। আমি এই ভদ্রলোকের সঙ্গে কথা বলার পর বুঝতে পেরেছি। কারণ কট্টর বিজেপির সমর্থকও এখন বলছে আমার আরজেডি ভালো, আমি আরজেডিকে ভোটটা দেব, কারণ আমার ভোটার লিস্টের নামটা আরজেডি তোলার জন্য দায়িত্ব নিয়েছে। এদিকে বিহারের সরকার পরিবর্তনের দিকে কি ঝুঁকছে বিহারে? আমি কয়েক সপ্তাহ আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে বিহারে বিধানসভা নির্বাচনের আগেই সরকার পরিবর্তন হতে পারে। সেদিকেই যাচ্ছে বলে আমার অনুমান বা আমার কাছে যে খবর এসে তাতে বুঝতে পারা যাচ্ছে। এমনিতেই জেডিইউ দলের মধ্যে, জনতা দল ইউনাইটেডের মধ্যে, নীতিশ কুমারের যে দল জনতা দল ইউনাইটেডের মধ্যে দুটো গোষ্ঠী রয়েছে। একটা গোষ্ঠী বিজেপির দিকে, যারা নরেন্দ্র মোদী, অমিত শাহের খুব ঘনিষ্ঠ, লালন সিং, সঞ্জয় ঝা এরা। অন্যদিকে আর এদিকটাই হচ্ছে, আর বেশিরভাগটাই হচ্ছে আরজেডির দিকে। কারণ এরা সকলেই সেকুলার ভাবমূর্তির নেতা। এরা মনে করে যে হিন্দু মুসলমান উভয়ের ভোট দিয়ে আমাকে জিততে হবে। বিহারে রাজনীতিতে টিকে থাকতে হলে আমাকে হিন্দু মুসলমান উভয় ভোটেই আমাকে জিততে হবে, সেটা ওরা মনে করে। সুতরাং ওরা চাইছে আরজেডির দিকে ঝুঁকে যেতে।
আর জেডিইউ রয়েছে এদিকে। গত দু তিন দিন আগে পাটনাতে নীতিশ কুমারের সঙ্গে তার দলের এমএলএদের বৈঠক হয়েছিল। এমএলএরা বলতে উঠে নীতিশ কুমারকে বলেন যে আমরা আপনার সঙ্গে থাকবো না, কারণ এই যে আপনি যে পদ্ধতিতে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হচ্ছে তাতে আমার সমাজের লোকেরা বাদ পড়ছে, কুর্মী সমাজের লোকেরা বাদ পড়ছে, যাদব সমাজের লোকেরা বাদ পড়ছে, আমার ভোট ব্যাংকে আঘাত হচ্ছে, আমি ছাড়ব না। 24 জন বিধায়ক যখন এরকম তীব্র প্রতিবাদ করেছে তখন নীতিশ কুমার কোন রকমের ধমকে টামকে তাদেরকে ঠান্ডা করেছে। এখন নীতিশ কুমার গতকাল যে অমিত শাহ গিয়েছিলেন দিল্লিতে, এই মানে পাটনা, নীতিশ কুমার অমিত শাহকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমার নাম যদি মুখ্যমন্ত্রী পদের জন্য ঘোষণা না করেন তাহলে কিন্তু 243টা আসনে আমি প্রার্থী দিতে বাধ্য হব, কারণ আমার কর্মী সমর্থকরা আমাকে মানতে চাইছে না। তারা বলতে চাইছে যে আপনাকে কোনোদিনই আর মুখ্যমন্ত্রী অমিত শাহ করবে না। অমিত শাহ এ ব্যাপারে কিন্তু কথা দিয়ে আসেননি, নীতিশ কুমারকে পরে জানাবেন বলেছেন। কিন্তু এতেই সংকট ঘনীভূত হয়েছে। বিহারের রাজনীতিতে নীতিশ কুমারের যুগ শেষ, তেজস্বীর যুগ শুরু। শোনা যাচ্ছে নীতিশ কুমার তেজস্বীর সঙ্গে গোপন সমঝোতা করেছে। সেই গোপন সমঝোতাতে বলা হয়েছে যে যদি তাকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে প্রকাশ্যে বিজেপি ঘোষণা না করে তাহলে 243টা আসনেই প্রার্থী দেবে জনতা দল ইউনাইটেড। এর ফলে যেটা হবে, বিজেপির ভোটে ও অংশ ভাগ বসাবে, কারণ বিজেপি জনতা দল ইউনাইটেডের ভোট নিয়ে জিতত, সেই ভোটে একটা বড় অংশ ভাগ বসবে। তাহলে বিজেপির ক্ষমতা আসার স্বপ্ন শেষ হয়ে যাবে। 2 নম্বর যে কাজটা হবে সেটা হচ্ছে ভোটের যে মানে কি বলবো, বিজেপির তো কোনো মুখ নেই বিহারে, বিজেপি কোনো মুখ পাবে না। সেটা শোনা যাচ্ছে যে এটা নাকি অক্টোবর মাস নাগাদ নীতিশ কুমার হঠাৎই পাল্টি খাবেন, আর বিহারের বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার ঠিক আগেই উনি পাল্টি খেতে পারেন। একই সঙ্গে এটাও শোনা যাচ্ছে যে যদি এরকম মানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ চিন্তা ভাবনা করছে যে যেহেতু রাহুল গান্ধী এখন ভোটার তালিকা নিয়ে যেভাবে মাঠে ময়দানে নেমে আন্দোলন শুরু করে দিয়েছে, এই পরিস্থিতিতে বিহারে যদি আন্দোলন শুরু হয় তা রক্ষা করা যাবে না, সুতরাং আমাকে এখন ভোট পিছিয়ে দিতে পারে। যদি আপনারা দেখেন যে নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির সাহায্যে ওখানে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট পিছিয়ে দিচ্ছেন, তাহলে মনে রাখবেন যে বিহারের অবস্থা খুবই খারাপ আছে। বিজেপির কোনো নেতৃত্ব ওখানে নেই বলেই আজকে এই কাজটা তাকে করতে হচ্ছে, এটা মাথায় রাখবেন। তো আপনাদের কাছে আমার একটাই বিষয় বলার, যে বিহারের রাজনীতিতে এবার একটা বড় পরিবর্তন আসতে চলেছে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করতে গিয়ে বিজেপির যে বুমেরাং হয়েছে, বিজেপির অস্তিত্ব যে বিপন্নের মুখে পড়েছে বিহারে, সেটা স্পষ্টভাবে ধরা পড়বে। আগামী দিনে নীতিশ কুমার বিজেপির সঙ্গ ত্যাগ করলে অবাক হওয়ার কিছু থাকবে না, যদিও নীতিশ কুমারকে কিন্তু তেজস্বী যাদব নেবে না, এটা সে জানিয়ে দিয়েছে। ফলে সংকট যেখানে দাঁড়াবে সেটা তেজস্বী যাদব নীতিশ কুমার একা লড়াই করবে 243টা আসনে, যার ফলে একটা বড় সংঘাত তৈরি হবে বিজেপির সঙ্গে নীতিশ কুমারের। অতএব যে আশা এবং প্রত্যাশা নিয়ে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু করেছিল বিজেপি এবং নির্বাচন কমিশন, সেটা আর হবে না, সে সফল হবে না বলেই আমাদের মনে হয়েছে। আপনারা কি মনে করছেন? আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।